শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। এবারের আয়নায় থাকছে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি 2025। স্বচ্ছতা হি সেবা কর্মসূচি শুরু হয়েছে এ মাসের 17 তারিখে, শেষ হবে আগামী মাসের 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য 2047 সালের মধ্যে ভারতকে একটি দীর্ঘস্থায়ী অন্তর্ভুক্তিমূলক এবং উন্নত ভারতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বচ্ছ ভারত মিশনের অধীনে ইতিমধ্যেই 12 কোটি শৌচাগার তৈরি করা হয়েছে, যা খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করে জনস্বাস্থ্য ও স্যানিটেশনের ক্ষেত্রে এক বড় অগ্রগতি। 2492 লক্ষ টন জমে থাকা বিশাল বর্জ্যের মধ্যে 1437 লক্ষ টন সংস্কার করা হয়েছে, যা ক্ষয়প্রাপ্ত জমি পুনরুদ্ধারে সাহায্য করছে। স্বচ্ছ ভারত মিশন শুধু পরিচ্ছন্নতা অভিযান ছিল তাই নয়, এটি একটি জাতীয় জাগরণের সূচনা। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচি চালু করেন। এর আওতায় রাস্তাঘাট এবং নর্দমার সংস্কারের থেকেও বেশি কিছু করার চেষ্টা করা হয়েছিল। লক্ষ্য ছিল সুঅভ্যাস তৈরি করা, মানসিকতার পুনর্গঠন এবং দৈনন্দিন জীবনচর্যায় শৃঙ্খলা ফিরিয়ে আনা। आज से 1000 साल बाद भी जब 21वीं सदी की भारत का अध्ययन होगा तो उसमें स्वच्छ भारत अभियान को जरूर याद किया जाएगा। स्वच्छ भारत इस सदी में दुनिया का सबसे बड़ा और सबसे सफल जन भागीदारी वाला, जन नेतृत्व वाला जन आंदोलन है। इस मिशन ने मुझे जनता जनार्दन की, ईश्वर रूपी जनता जनार्दन की साक्षात ऊर्जा के भी दर्शन कराए हैं। স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আয়কর দপ্তর। ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আমাদের জানালেন আয়কর দপ্তরের কমিশনার ও বিশিষ্ট পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। প্রতি বছরের মতন এবছরও ভারত সরকার থেকে স্বচ্ছতা অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে সামিল হয়েছে সমস্ত ডিপার্টমেন্টের মতন আমার ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিসে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা পরিষ্কার করা হবে, প্রচুর গাছ লাগানো হবে। পরবর্তী প্রজন্মের ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই স্বচ্ছতা ব্যাপারে অ্যাওয়ারনেস জাগিয়ে তোলার জন্য ছোট ছোট কর্মসূচি যেমন কুইজ কন্টেস্ট, নাটক, গান, বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন বিতর্ক, আলোচনা, এরকম সেমিনার নেওয়া হচ্ছে এবং হয়ে চলেছে। আর পাহাড়ে যেহেতু আমি যাই, প্রচুর জায়গায় দেখেছি অসংখ্য নোংরা জমা হয়ে থাকে। এমনকি উঁচু শৃঙ্গগুলো, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার মতন শৃঙ্গগুলোতে যে মৃতদেহ, ডেড বডি, সেগুলোকেও আবর্জনা হিসাবে ধরা হয়। তো আমরা বিভিন্ন সময় যে ক্লিনিং যে এক্সপিডিশনগুলো, সেগুলো আমাদের নেওয়া হয়। আর আমরা ছোট ছোটোভাবে আমাদের যেখানে সুযোগ পাই গাছ লাগানোর চেষ্টা করি, প্লাস্টিক বর্জন করা এবং পরিবেশ কী করে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে সেই ব্যাপারে জনগণকে সচেতন করা। এলাকার মানুষ সুস্থ থাকলে তারাই কিন্তু এলাকার পরিবেশ সুস্থ রাখতে পারবে। শুধু সরকারের একার পক্ষে পরিচ্ছন্ন দেশ ও জাতি গড়ে তোলা সম্ভব নয়। শ্রী বিশ্বাসের মতে নাগরিক সমাজেরও এই বিষয়ে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব না, আমরা প্রত্যেকে যদি নিয়মিতভাবে সচেষ্ট না হই তাহলে সরকার শুধু তার নিজের ক্ষমতায়
আমাদের চারপাশ পরিষ্কার করতে পারবে না। সুতরাং সবাই এগিয়ে আসুন এবং ভারতবর্ষকে আরও স্বচ্ছ করে তুলুন। ভবিষ্যতে একটা সবল ভারত, একটা যেটাকে আমরা বলি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী 10 বছরের মধ্যে ভারত পৃথিবীর 1 নম্বর স্বচ্ছ দেশ হিসাবে পৌঁছতে পারবে, যদি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই সংকল্প নিই। স্বচ্ছতা হি সেবা 2025-এর অঙ্গ হিসেবে এ মাসের 25 তারিখে দেশব্যাপী বিশাল স্বেচ্ছাসেবী শ্রমদান অভিযান এক দিন এক ঘন্টা এক সাথ অনুষ্ঠিত হয়। শহর ও গ্রাম জুড়ে মানুষ শ্রমদান এবং প্লাগিং কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিপুল সংখ্যক মানুষ একত্রিত হন, যা পরিচ্ছন্নতার প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করে। আরেক পর্বতারোহী পিয়ারি বসাক মনে করেন, স্বচ্ছতাকে রূপ দিতে গেলে পরিবেশ সচেতনতা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে ভ্রমণার্থীদের পাহাড় অথবা নদী সমুদ্রে বেড়াতে যাওয়ার আগে পরিবেশ সচেতনতা সম্পর্কে প্রাথমিক কিছু পাঠ নেওয়া প্রয়োজন। আমরা যারা পর্বতারোহণে যাই, আমরা যেমন ট্রেনিং নিচ্ছি ছোট থেকে, আমি যেমন 5-6 বছর বয়স থেকে পাহাড়ে যাওয়ার ট্রেনিং নিচ্ছি এবং সেই পর্বতারোহণ প্রশিক্ষণ শিবিরগুলোতে এবং পরবর্তীকালে তো আরো উচ্চ পর্যায়ে প্রশিক্ষণ নিয়েছি, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই আর কি, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট বা ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, যেখানে ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনী এবং শেরপারাই ট্রেনিং দেন আমাদের। তো সমস্ত জায়গাতেই কিন্তু আমাদের পরিবেশ রক্ষা করা, এই হিমালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই বিষয়ে মানে সবসময় আমাদের শেখানো হয় এবং সেগুলো আমরা কিভাবে করব এবং সেগুলো আমরা করিও। যে যখন কোনো অভিযানে যাই, সেই সমস্ত জায়গা, যে যে জায়গা দিয়ে যাচ্ছি আমরা সমস্ত পরিষ্কার করতে করতে যাই। হ্যাঁ, তো এই অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি, যারা টুরিস্টরা যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, তাদের তো এই শিক্ষাগুলো হয়নি। মানে পর্বতারোহণের প্রশিক্ষণে যে আমাদের প্রকৃতি পাঠের একটা পাঠ থাকে, শেখানো হয়। টুরিস্টরা যারা বেড়াতে যান, তাদের তো এই এই শিক্ষাটা থাকে না। সুতরাং চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল ওনারা নিয়ে যাচ্ছেন ব্যাগে করে, ওখানে খেয়ে ওখানে ফেলে দিচ্ছেন। তো এই করে করে তো জায়গাগুলো মানে প্রকৃতিটা নোংরা হয়ে উঠছে এবং নানা রকম, এই যে নদীতে গিয়ে পড়লে সেখানে নদী আটকে যাচ্ছে এবং বন্যা হচ্ছে, এগুলো তো হচ্ছে। স্বচ্ছতা হি সেবা অভিযান 2025-এর অঙ্গ হিসেবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্বচ্ছতা কর্মসূচি পালন করে। সংস্থার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সল্টলেকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অতিরিক্ত মহানির্দেশক বর্ষা অশোক আগলাওয়ের নেতৃত্বে 200 জন 1 ঘন্টার শ্রমদান কর্মসূচিতে অংশ নেন। এক দিন এক ঘন্টা শ্রমদান কর্মসূচির অধীনে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ও আন্দামান ইউনিটের কর্মকর্তা ও সাফাই কর্মীদের সঙ্গে যৌথভাবে সল্টলেকের সিকে মার্কেট ও আশপাশের এলাকায় রাস্তা পরিষ্কার করেন কর্মীরা। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সাফাই মিত্র সুরক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। সেখানে সাফাই কর্মীদের সুরক্ষা, স্বাস্থ্য ও কল্যাণের ওপর জোর দেওয়া হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজার কলকাতায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে স্বচ্ছতা হি সেবা পালন করা হয়। প্রায় 150 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পরিষ্কার কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকলের স্বচ্ছতার শপথ গ্রহণ করেন। ক্যাম্পাসের ভেতর ও বাইরের এলাকা পরিষ্কারের জন্য চলে সাফাই অভিযান। এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর সুনীল খাড়ে, নোডাল অফিসার প্রফেসর সুমিত খানরা ও প্রফেসর সুমন দে সরকার এবং অ্যাসোসিয়েট ডিন ডক্টর কৌশিক দত্ত প্রমুখ।
বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা স্বচ্ছতা কর্মসূচি উপলক্ষে নানান কর্মসূচি নিয়েছে। সংস্থার কারিগরি বিভাগের আধিকারিক তরুণ দাস আমাদের জানালেন এই প্রসঙ্গে। এই স্বচ্ছতা নিয়ে আমরা অনেক প্রোগ্রামের মধ্যে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক দিন আমাদের কর্নার টু কর্নার মানে মিউজিয়ামের প্রত্যেকটা আউটডোর আমরা ক্লিন করছি, আগে কি ছিল পরে কি হলো, এবং আমাদের ঘরের ভেতরের কর্নারগুলো বাথরুম থেকে শুরু করে সমস্ত অংশগুলো, আমাদের যেখানে ল্যাবরেটরি থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো আমরা ক্লিন করছি। আমাদের প্রত্যেক দিনের ক্লিনিং প্রসেসটা প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো জায়গায় রয়েছে। এছাড়াও আমরা আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো, যেগুলো ধরুন মোস্টলি প্লাস্টিক বা জাতীয় জিনিস, ওইগুলো থেকে আমরা একটা ওয়ার্কশপ করেছি অলরেডি, সেটা হচ্ছে ওয়েস্ট টু আর্থ। এটা আমরা করেছি স্টুডেন্টদের জন্য এবং সাধারণ মানুষের জন্য। এই যে ওয়ার্কশপটা ওদের শেখাচ্ছি যে দেখো তোমার পরিবেশে যেগুলো ক্ষতিকারক জিনিস, এই প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্যাকেজ, এইগুলো তো আমাদের পরিবেশকে ক্ষতি করে। সেগুলো তোমরা পরিষ্কারই শুধু করবে না, সেগুলোতে জমে যাওয়া জলটাকে ডেঙ্গু বা ম্যালেরিয়া মশার যে তৈরি করে সেটা নিয়ে যেরকম অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, আবার এই ফেলে দেওয়া জিনিসগুলো থেকে তুমি একটা আর্ট নিজের মনের মতো তুমি বানাতে পারো বলে তাদের আমরা একটা ওয়ার্কশপ করাচ্ছি। এবং আমরা এই যে যারা পরিষ্কার করছে, ইনফ্যাক্ট আমাদের স্টাফেরা আমরা নিজেরা যেমন পরিষ্কার করছি, আমাদের কনজারভেন্সি স্টাফ যারা রয়েছে তারা তো সারা বছর ধরেই পরিষ্কার করে থাকে। তাদের যে হেলথ, তাদের কোনো হ্যাজার্ড আসছে কিনা, ওদের জন্য একটা স্পেশাল হেলথ চেক আপের ব্যবস্থা করা হয়েছে। স্বচ্ছতাই সেবা অভিযান এবং স্বচ্ছ ভারত মিশনের আওতায় স্বচ্ছোৎসবের অঙ্গ হিসেবে আদ্রা ডিভিশনের মধ্যে বিভিন্ন জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আয়োজিত হচ্ছে। এই ধারাবাহিকতায় এ মাসের 21 তারিখে বিভাগীয় রেল ব্যবস্থাপক মুকেশ গুপ্তার নেতৃত্বে টিএ ক্যাম্প এলাকায় একটি সমবায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন ছিল। দপ্তরের কর্মকর্তা এবং দক্ষিণ পূর্ব রেলের আদ্রা স্কাউট গাইড সদস্যরা সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করেন। এছাড়াও আদ্রা বিভাগের বিভিন্ন স্টেশন, আবাসিক এলাকা, পার্ক ইত্যাদিতে বৃক্ষরোপণ অভিযান ব্যাপকভাবে পরিচালিত হয়। কার্যক্রমের সময় প্রায় 3000 গাছ রোপণ করা হয়। স্বচ্ছোৎসবের মূল লক্ষ্য হল সমবেত প্রয়াস, যা মানুষ, স্থান এবং উদ্দেশ্যকে একত্রিত করে একটি পরিষ্কার ও সবুজ ভারতের দৃষ্টিভঙ্গিকে রূপ দেবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোজিকোড়ের অধ্যাপক কৌশিক গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, স্বচ্ছ ভারত গড়ে তুলতে পারলে পর্যটন শিল্পে বিশ্বের কাছে আমাদের দেশকে আরও বেশি করে তুলে ধরা সম্ভব। স্বচ্ছতা হচ্ছে আমাদের একটি সামগ্রিক বৈজ্ঞানিক ধারণা। মানুষকে যদি সুস্থভাবে বাঁচতে হয় সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগতভাবে, তাহলে স্বচ্ছতা ভীষণই আবশ্যক। কিন্তু এখন সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে স্বচ্ছতাটা ব্যবহার করি, কিন্তু সমষ্টিগতভাবে স্বচ্ছতা আমরা খুব একটা থাকে না। আমাদের সকলকে সচেতন হতে হবে। সরকার তো সরকারিভাবে যা করার চেষ্টা করছে ঠিক আছে, ভালো আছে এবং আরো করা দরকার, কিন্তু শুধু সরকারের মাধ্যমে এটা সম্ভব নয়। আমাদের প্রত্যেককে সাংস্কৃতিকভাবে এবং এক স্বচ্ছতার ধারণা গড়ে তুলতে হবে এবং সেটা প্রয়োজন মতো কাজে লাগাতে হবে। রাস্তাঘাটে যেমন স্বচ্ছতা রাখা, যেমন লিটারিং না করা, আজে বাজে জায়গায় সমস্ত জিনিস ফেলে দিলাম, এটা খুবই একটা খারাপ স্বভাব আমাদের। এই একই রকম ব্যাপার সিঙ্গাপুর, জাপান ইত্যাদি দেশে ওরা কিন্তু করে না। এরকম নয় যে ওরা আগে করতো না বা এরকম নয়, কিন্তু ধীরে ধীরে ওরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছে এবং ওইসব জায়গার ফলে ভালো হয়েছে। স্বচ্ছতা বাড়লে শুধু যে শারীরিক বা ভাবে আমরা ভালো থাকি তা নয়, এতে আমাদের দেশে পর্যটনেরও ভীষণ প্রসার হয়। ভারতে পর্যটন সামগ্রিকভাবে সেরকম ভালো নয়, সারা পৃথিবীর থেকে সেরকম বেশি পর্যটক ভারতে আসে না। কিন্তু যদি আমরা স্বচ্ছতাকে উপযুক্তভাবে গড়ে তুলতে পারি, ভারতকে আবার আমরা একটা বিকশিত ভারত করতে পারি, তাহলে ট্যুরিজম বা পর্যটনও অনেক বেশি বাড়বে এবং তার ফলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিরও অনেক প্রবৃদ্ধি ঘটবে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে।
ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।